সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা গণিতের নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম। আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর নতুন যে 2024 সালের কারিকুলাম, সেই কারিকুলাম থেকে দ্বিতীয় অধ্যায় দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা, এই অধ্যায়টি থেকে আমরা শুরু করব। আমার এই চ্যানেলে আমি চেষ্টা করব তোমাদের গণিত বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমে সমস্ত সমাধান খুব সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। তো তোমরা যদি আমার ভিডিওটি খুবই দ্রুত সবার আগে পেয়ে যেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর ফেসবুকে আমাদের পেজ এবং গ্রুপ রয়েছে, সেখানেও জয়েন হবে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই, আর নোটিফিকেশন বেলটা অল করে রাখবে, যেন ভিডিও আসার সাথে সাথেই তোমাকে জানিয়ে দেওয়া হয়। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। আচ্ছা, কি বলছে একটু দেখি। বলছে, প্রতিদিন নানা কাজে আমরা বিভিন্ন রকম সংখ্যা ব্যবহার করি। তোমার শ্রেণীতে বা শিক্ষা প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী আছে, শ্রেণীকক্ষে কতগুলো জানালা আছে, এই ধরনের গণনার সঙ্গে পূর্ণ সংখ্যা সম্পর্কিত থাকে। আবার উচ্চতা, ওজন ইত্যাদি পরিমাপে অধিকাংশ ক্ষেত্রে ভগ্নাংশ বা দশমিক চলে আসে। আচ্ছা, এখন প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী আছে, মানে তোমার শ্রেণীতে কতজন বন্ধু বান্ধবী আছে, সেটা তো আর ভগ্নাংশ না, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। হয়তো কোনো শ্রেণীতে 50 জন থাকতে পারে, কোনো শ্রেণীতে 70 জন থাকতে পারে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার উচ্চতা, এখন উচ্চতা তো অনেক সময় পূর্ণ সংখ্যা নাও হতে পারে, যেমন কেউ হতে পারে 5 ফুট 4 ইঞ্চি, কেউ হতে পারে হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি। এটা কি ভগ্নাংশ আসছে, এখানে দশমিক আসছে। আবার ওজন, সবার ওজনও তো আবার ঠিক হয় না, তাই না? ওজন অনেক সময় দেখা গেল 80 কেজি হলো, আবার অনেক সময় হয় 56.5 বা 56.5 কেজি। তো এরকম ভগ্নাংশ হতে পারে বা দশমিক চলে আসতে পারে। কখনো অনেক বিশাল সংখ্যা হলে সূচকের মাধ্যমে প্রকাশ করা হয়। তোমরা ভগ্নাংশ, দশমিক এবং সূচকের সঙ্গে আগেই পরিচিত আছো, এগুলো নিয়ে আগেই কথা বলা হয়েছে। যেমন 1/2 এটা হচ্ছে ভগ্নাংশ, 2/3, 5/4 ইত্যাদি হচ্ছে ভগ্নাংশের আকার। আবার 0.25, 3.33, 5.2555 ডট 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 দশমিক আকার, এবং 4 টু দি পাওয়ার 10, 4-এর উপরে পাওয়ার হচ্ছে 10, এটা হচ্ছে সূচকের আকার। তো আমরা বিভিন্ন আকার সম্পর্কে অলরেডি দেখেছি। এই ধরনের সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। আমরা বিস্তারিত আলোচনা করব মূলদ সংখ্যা নিয়ে। এছাড়া অসংখ্য অমূলদ সংখ্যাও রয়েছে। এই অভিজ্ঞতায় আমরা মূলদ সংখ্যা ছাড়াও অমূলদ সংখ্যার সঙ্গে পরিচিত হব। বাস্তব জীবনে ব্যবহৃত এই সকল সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার বলি। এই শিখন অভিজ্ঞতায় আমরা বিভিন্ন রকম বাস্তব সংখ্যা ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। আচ্ছা, এবার প্রথমে বলছে যে ভাগাভাগির খেলা। চলো আমরা একটু দেখি ভাগাভাগির খেলাটাই কি বলছে। বলছে যে সংখ্যার ভাগ আমাদের দৈনন্দিন কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেমন 6টি রুটি 2 জনে ভাগ করে খাওয়া, 100 টাকা 5 জনে ভাগ করে নেওয়া, 2 বিঘা জমি 3 ভাই বোনের মধ্যে ভাগ করে নেওয়া ইত্যাদি। আমরা তো প্রায় হরহামেশাই দেখতে পাই যে আমরা অনেক কিছুই ভাগ করে নিচ্ছি। বা দেখা গেল 10টা চকলেট কিনলাম, 2 জন বন্ধু ভাগ করে নিলাম, এরকম ঘটেই থাকে স্বাভাবিক। এসব ভাগের ক্ষেত্রে আমরা কখনো সহজেই করতে পারি, আবার কখনো বেশ সমস্যায় পড়তে হয়। একটি অভিজ্ঞতার মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। মনে করো তোমরা বন্ধুরা মিলে টিফিনের সময় দোকান থেকে খাবার কিনে একসঙ্গে খাও এবং সমান ভাগে বিল পরিশোধ করো। বিভিন্ন দিনে বন্ধুদের সংখ্যা এবং খাবারের খরচ নিচে দেওয়া হলো। এখানে বলছে যে বন্ধুরা মিলে টিফিনের সময় দোকান থেকে বিভিন্ন রকম খাবার কিনে খাওয়া হয় এবং যত টাকা বিল হয় সেটা সবাই মিলেই ভাগ বাটোয়ারা করে পরিশোধ করা হয়। তো এখানে বলছে যে একটা ছক দেওয়া আছে, যে বিভিন্ন দিনে বন্ধুদের সংখ্যা এবং খাবারের খরচ দেওয়া হলো, ছকটা পূরণ করতে হবে। চলো ছকটি আমরা দেখে আসি কি বলছে। প্রথমে বলছে বন্ধুদের সংখ্যা। বন্ধুদের সংখ্যা হচ্ছে এগুলো দেওয়া আছে, তারপর খাবারের খরচ, তারপরে প্রতিজনের খরচ, এটা হচ্ছে টাকায়, ঠিক আছে, ভগ্নাংশের মাধ্যমে টাকায় প্রকাশ করতে হবে। আর প্রতিজনের খরচ এটা হচ্ছে দশমিকের মাধ্যমে প্রকাশ করতে হবে। আচ্ছা, প্রথমটা একটু খেয়াল করো তো, এই দুইটা ঘর হচ্ছে আমাদের আসল ঘর, এই দুইটা ঘর থেকে আমাদের এগুলো পূরণ করতে হবে। তো প্রথমটা কি বলছে, মোট খরচ হয়েছে কত, 20 টাকা। আর এখানে লোক সংখ্যা কত ছিল, বন্ধু ছিল 2 জন। তাহলে 20 টাকা খরচ করেছে 2 জন, তাহলে একজনের পিছনে মাথা পিছু খরচ পড়ছে কত,
অবশ্যই তোমরা বলবে 10 টাকা। তো হিসাবটা কিভাবে আসলো? মোট খরচটাকে জনসংখ্যা বা গণসংখ্যা, যেটা লোক সংখ্যা দিয়ে ভাগ করলেই বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? টোটাল খরচ হচ্ছে 20 ভাগ লোক সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, তাহলে 20কে 2 দিয়ে ভাগ করলে খরচ হচ্ছে কত করে? 10 টাকা করে। পাশে আমরা শূন্য দিয়ে দিতে পারি, কোনো ব্যাপার না এটা। এই যে এটি আমাদের করে দেওয়া ছিল যে টোটাল খরচ হয়েছে আর একদিন 42 টাকা, আর বন্ধু ছিল 4 জন। তাহলে 4 জনের মাঝে 42 টাকা ভাগ করতে হলে কি করতে হবে? মোট খরচটাকে জনসংখ্যা দিয়ে ভাগ, তাহলে 42/4, তাই না? তো এটাকে ভাগ করলে আমরা কত পাই? এটাকে ভাগ করলে পাই আমরা 10.50। আচ্ছা, এরপর কি বলছে? টোটাল খরচ ছিল 41 টাকা, লোক সংখ্যা ছিল 4 জন। এটাও সেম ভাবে লিখে ফেলবো, 41/4। এটা ভাগ করলে কত হয়? 10.25 টাকা। ঠিক আছে, এরপরেরটা বলছে খাবারের খরচ ছিল 54 টাকা, আর লোক সংখ্যা ছিল 5 জন। তাহলে এখানে কত খরচ পড়ছে? এটা দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 54/5। ভাগ করলে হয়, ভাগফল হয় 10.80। তারপর এখানে টোটাল খরচ 32 টাকা, লোক সংখ্যা ছিল 3 জন, বন্ধু ছিল 3 জন। তাহলে 32 টাকা 3 জনের মধ্যে ভাগ করলে কিভাবে হবে? 32/3। এটাও ভাগ করলে হয় 10.6666। এরপরে খাবারের খরচ ছিল মোট 42 টাকা, বন্ধু ছিল 3 জন। তাহলে এটা কি হবে? 42/3। এটা ভাগ করলে কত হবে? 3 দিয়ে 42কে ভাগ করলে হয় 14। এরপরে 55 টাকা মোট খরচ, জনসংখ্যা ছিল 6 জন, তাহলে 55/6। এটা ভাগ করলে হবে 9.16666। এটা চলতেই থাকবে এরকম। অবশেষটা কি বলছে? টোটাল খরচ ছিল 60 টাকা, আর বন্ধুরা ছিল 7 জন। তাহলে কি লিখতে পারি আমরা? 60/7। তো এটা ভাগ করলে হবে হচ্ছে 8.57142857 এরকম আরো চলতেই থাকবে আর কি। তো এই যে আমাদের ছকটি পূরণ হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, যে এই যে আমরা দশমিকে প্রকাশ করলাম, এই সংখ্যাগুলো কি প্রত্যেকটাই সেম নাকি ভিন্নতা আছে? অবশ্য ভিন্নতা আছে। যেমন ধরো এখানে আমরা বেশ কয়েক রকম সংখ্যা পেয়েছি। যেমন এখানে হচ্ছে 10 টাকা, এখানে হচ্ছে 14 টাকা। 10 টাকা 14 টাকা, এই দুটো কি পূর্ণ সংখ্যা না? 10 টাকা বা 14 টাকা একটা পূর্ণ সংখ্যা। তারপরে 10.50 বা 10.5 টাকা, বা 10.25, তারপর 10.80। এই তিনটা কি? এই তিনটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা, ঠিক না? সসীম দশমিক কেন বলা হয়? সসীম বলতে বোঝায় যে যেটা শেষ আছে। 10.50 এটা এখানেই শেষ। ঠিক আছে, 10.25 এটা এখানেই শেষ, এর জন্যই একে সসীম দশমিক বলা হয়। তারপরে যে 10.80 এটাও সেম জিনিস। ওকে, তাহলে আমরা কি পেলাম? প্রথমে পেলাম হচ্ছে পূর্ণ সংখ্যা 10, 14, এগুলো পূর্ণ সংখ্যা। তারপরে যে দশমিক যুক্ত যে সংখ্যাগুলো, সেগুলোকে আমরা কি বলতে পারি? সসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, কেননা এখানে পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ রয়েছে, আর এটা সসীম বা শেষ রয়েছে, এরপরে আর কোনো সংখ্যা দেওয়া লাগবে না। এবং আরেকটি কি জিনিস দেখেছি আমরা? এই যেটা খেয়াল করো, 10.6666, এই যে চলতেই থাকবে, মানে 6 বারবার চলতেই থাকবে। তারপর এখানে 9.1666 চলতেই থাকবে 6। তারপর এখানেও বিষয়টা ওই রকমই, এই যে 571, এই জিনিসটা বারবার চলতেই থাকবে। তাহলে এটা কি বলতে পারি আমরা? আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম, অসীম বলতে পারি এটাকে আমরা, যে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা প্রায় 3 রকম সংখ্যা এখানে পেয়েছি। ওকে, আশা করছি বুঝতে পেরেছো তোমরা ভিডিওটি। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে এসেছি। এখানে কি বলছে একটু দেখো। উপরের ছকটি পূরণ করতে গিয়ে তোমরা কি পর্যবেক্ষণ করলে তা নিচে লিখে রাখো। এই যে আমরা যে ছকটি পূরণ করলাম, এখানে আমরা কি রকম সংখ্যা পেয়েছি সেগুলোই লিখতে হবে জাস্ট এখানে। তো আমরা লিখতে পারি যে উপরের টেবিলটি পূরণ করতে গিয়ে ফলাফলে আমরা প্রথমে পেয়েছি পূর্ণ সংখ্যা পেয়েছি, পূর্ণ সংখ্যা 10, 14 এগুলো। তারপরে সসীম দশমিক ভগ্নাংশ পেয়েছি,
সসীম দশমিক ভগ্নাংশ বলতে ওই যে 10.80, 10.25 ওগুলো। তারপরে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ পেয়েছি। অসীম আবৃত বলতে কোনগুলো? ওই যে কত পেয়েছিলাম, 9.1666, 6 চলতেই থাকবে, বা পৌনঃপুনিক সংখ্যা যেটা বলি আমরা। তাহলে আমরা এই ছকটাও পূরণ করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা দেখব সসীম এবং অসীম দশমিক সংখ্যা, ফিনাইট অ্যান্ড ইনফিনাইট ডেসিমেল নাম্বার। কি দেখব? সসীম এবং অসীম দশমিক সংখ্যা, ইংরেজিতে বলা হয় ফিনাইট অ্যান্ড ইনফিনাইট ডেসিমেল নাম্বার। ভাগাভাগির খেলাতে তোমরা হয়তো লক্ষ্য করেছো, ভগ্নাংশ থেকে দশমিকে রূপান্তর করার সময় কখনো পূর্ণ সংখ্যা হয়েছে, কখনো দশমিক বিন্দুর পরে অঙ্ক শেষ হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে দশমিক বিন্দুর পর অঙ্ক শেষই হচ্ছে না। যেসব সংখ্যায় দশমিক বিন্দুর পরে অঙ্ক শেষ হয়ে যায় তাকে সসীম দশমিক সংখ্যা বলে। ওই যে আমরা দেখলাম 10.50 সংখ্যা শেষ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে সসীম। যেসব সংখ্যায় দশমিক বিন্দুর পরে অঙ্ক শেষ হয় না তাকে অসীম দশমিক সংখ্যা বলে। ওই যে আমরা কি দেখলাম, এই যে 10.6666 শেষই হচ্ছে না, এটাকে আমরা কি বলবো? অসীম দশমিক সংখ্যা। কোনো অসীম দশমিক সংখ্যার দশমিক প্রকাশে দশমিকের পরে এক বা একাধিক অঙ্কের পুনরাবৃত্তি হলে তাকে আবৃত্ত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ, রিকারিং অর রিপিটিং ডেসিমেল বলে। আচ্ছা, পৌনঃপুনিক দশমিকে অসীম পর্যন্ত লেখা সম্ভব নয়, তাই যে অংশের পুনরাবৃত্তি হচ্ছে তার উপরে এই যে একটা ড্যাশ চিহ্ন বা একটা দশমিক চিহ্ন বা একটা ফোঁটা দিয়ে প্রকাশ করা হয়। তার মানে কি বুঝলাম আমরা? পৌনঃপুনিককে আমরা কি করতে পারি? একটা সেই সংখ্যার উপরে দশমিক দিতে পারি, অথবা একটা ড্যাশ চিহ্ন দিতে পারি। আচ্ছা, ড্যাশ ব্যবহারের ক্ষেত্রে পুনরাবৃত্তি হওয়া সব অঙ্কের উপরই ড্যাশ দেওয়া হয়। মানে যে সংখ্যাগুলো বারবার আসবে সেটার উপরে আলাদা আলাদা দশমিক না দিয়ে আমরা একবারে এই ড্যাশ দিতে পারি। দশমিক ব্যবহারের ক্ষেত্রে এক বা দুই অঙ্কের পুনরাবৃত্তি হলে প্রতিটি অঙ্কের উপরই দশমিক ব্যবহার করা হয়। তাহলে কি বললো? একটা বা দুইটা সংখ্যার উপর হলে আমরা দশমিক ব্যবহার করব, আর যদি অনেকগুলো হয় তাহলে তার উপরে আমরা এরকম ড্যাশ চিহ্ন ব্যবহার করব। তবে একাধিক অঙ্কের পুনরাবৃত্তির ক্ষেত্রে শুধু পুনরাবৃত্ত অঙ্কগুলোর প্রথম ও শেষ অঙ্কের উপর দশমিক দেওয়া হয়। যেমন একটু উদাহরণ দেখি আমরা। এখানে লেখা আছে 33.333। আচ্ছা, এখানে কোন সংখ্যাটা বারবার আসছে বলো তো? 3 সংখ্যাটি বারবার আসছে না? তাহলে আমরা কি লিখতে পারি? 33.3, 3-এর উপর এই যে দশমিক, পৌনঃপুনিক। অথবা 33.3 যেহেতু বারবার আসছে তাই 33.3-এর উপরও ওই যে ড্যাশ চিহ্নটা দিতে পারি। একই ব্যাপার, তোমার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারো। পরেরটা দেখি, 1.2727। এখানে কোন সংখ্যাটা বারবার আসছে? 27, এটা। তাহলে কি করতে পারি আমরা? 27-এর উপরে ড্যাশ চিহ্ন দিতে পারি, অথবা 27 দুইটা সংখ্যার উপরেই দশমিক চিহ্ন বা পৌনঃপুনিক চিহ্ন দিতে পারি। এরপরে 0.345 এখানে কোনটা আসছে বারবার? 345 বারবারই এটা আসছে। তো তখন আমরা কি করতে পারি? যেহেতু 345 বারবার আসছে, 345-এর উপরে আমরা ড্যাশ দিয়ে দিতে পারি। অথবা যেহেতু 345 তিনটাই বারবার আসছে, 2-এর অধিক সংখ্যার ক্ষেত্রে দশমিক প্রত্যেকটাতে দেওয়া লাগে না, শুধু প্রথমটা এবং শেষটার উপরে দশমিক দেওয়া মানেই মাঝের গুলোতেও দশমিক রয়েছে, পৌনঃপুনিক, সেটা বোঝায়। আশা করছি বুঝতে পেরেছ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামীকাল আমরা এরপর থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো আবারও বলছি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট অবশ্যই করবে, নোটিফিকেশন বেলটা অল করে রাখবে, আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুকে পেজ রয়েছে, পেজটা লাইক ফলো দিয়ে রাখবে, এবং একটি গ্রুপ রয়েছে সেখানেও জয়েন হয়ে থাকবে। আমি লিঙ্কগুলো সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করছি সবাই ভালো করে পড়াশোনা করবে। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো, ইনশাল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাবে। আজকের মতো ধন্যবাদ। আল্লাহ হাফিজ।